আর সেই লেভেলের স্নোফল, সেই লেভেলের এই পড়ে গেল যা। এইরকম স্নোফল হচ্ছে, তার মধ্যে গরমা গরম কফি। গুলমার্গ এখন হয়ে গেছে দীঘা। ফাইনালি তোমার খোয়াইশ পূরণ হলো। গুলমার্গে আমি হোটেল নেব। কাশ্মীর যারা বেড়াতে যাবেন তাদের সবার কাছে একটাই জিজ্ঞাসা, বরফ দেখতে পাবো কি? ভারতবর্ষের এই এমন একটা জায়গা যেখানে প্রায় সারা বছরই বরফ দেখতে পাওয়া যায়। পরিমাণে তারতম্য হলেও বরফ যে থাকবে এই নিয়ে কোনো সন্দেহ নেই। একটা সময় ছিল যখন শীতকালে গরমের জায়গা আর গরমের সময় শীতকালের জায়গায় বেড়াতে যাওয়াটা আমাদের চিন্তাভাবনার অধীনে ছিল। সময় পাল্টেছে, সেই সঙ্গে চিন্তাভাবনার পরিবর্তন ঘটিয়ে এখন ট্রেন্ডিং উইন্টার কাশ্মীর। ডিসেম্বর থেকে মার্চ মাস মাইনাস তাপমাত্রাকে সঙ্গী করে শীতের পোশাক গায়ে চড়িয়ে পর্যটকদের উৎসাহের শেষ নেই। আর স্নোফল পেলে তো বেস্ট মোমেন্ট অব দ্য ইয়ার। আমাদের আজকের গল্পটা এমনই একটা জায়গাকে কেন্দ্র করে। কাশ্মীর আর বরফ বলতে আখ্যা ইন্ডিয়া যাকে এক নামে চেনে, গুলমার্গ। গুলমার্গ নিয়ে গুচ্ছের ব্লগ কিংবা ভিডিও অলরেডি ইউটিউবে রয়েছে, তাই এবার একটু অন্যরকমভাবে গুলমার্গকে দেখার বা দেখানোর চেষ্টা করলাম, যার মূল উদ্দেশ্য ছিল কেমন লাগে একটা রাত বরফের দেশে কাটাতে, ঘুমোতে যাওয়ার আগে কিংবা ঘুম থেকে উঠে ফ্রেশ স্নোফলের আমেজ নিতে। আর ওই যে কাঁচের তৈরি ইগলুগুলো রয়েছে যার মধ্যে এক কাপ কফি হাতে ভালো টাইম কাটাতে। পুরো একটা দিন গুলমার্গে কি কি করা যেতে পারে সেই নিয়েই আজ আমাদের 2025 সালের কাশ্মীর ভ্রমণের তৃতীয় পর্ব। 20 জানুয়ারি 2024, সময় ঘড়ি বলছে সকাল 8:07। দুর্দান্ত একটা সকাল। কালকে কাজকর্ম করে একটু দেরিতে ঘুমিয়েছিলাম, আপনার আগের পর্ব দেখেছিলেন, তার জন্য আজকে 7টার সময় উঠে পড়েছি। আর ম্যাডাম আমাদের রেডি হচ্ছে। আর এদিকে রিক্সা কাকু চলে এসছে। তো স্কুল যাবি না? হ্যাঁ, স্কুল যাবি না? বরফে যাবি না? হ্যাঁ, এখানে থাকবি হোটেলে? আমরা চলে যাবো। যাই হোক, চটপট রেডি হয়নি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্টের জায়গাতে। সুস্মিতা তো আজকে প্রচণ্ড শ্বাস দিয়েছে, আর আমাদের পল বলছে কিছুই খাবো না। কোনো খাবার নাই ওখানে, সারাদিন বরফ। পারবি তো থাকতে? গুলমার্গে প্রচুর বরফ, খাবার নাই, চিকেন টিকেন কিছু নাই। আমরা চটপট এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো। কথা ছিল 8টায় বেরোবো, অলরেডি 9:01। এই তাড়াতাড়ি খাও। ব্রেকফাস্ট পর্ব শেষ করে হোটেল থেকে চেক আউট করে যখন গুলমার্গের পথে রওনা দিলাম তখন সময় ঘড়ি বলছে সকাল 9:16। পরিকল্পনা ছিল যাওয়ার আগে কাশ্মীরের শীতকালীন ব্রেকফাস্ট হারিসা খাবো, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে হারিসা খাওয়ার প্ল্যানটা আপাতত বাতিল করলাম। আজকে যেহেতু আমাদের গুলমার্গের গান্ডোলা রাইড রয়েছে না, তো গান্ডোলা রাইড আমাদের প্রথম ফেজে আছে, সকাল 9টা থেকে যে ফেজটা সেটা। শ্রীনগর থেকে গুলমার্গ সড়কপথে 60 কিলোমিটার, আর এই সময়টা ব্যয় করলাম ভিডিও আপলোডিংয়ের কাজে। সময় মতো ভিডিও না আসলে তখন আপনারা বলবেন যে ভিডিও আসছে না, ভিডিও আসছে না। তো গাড়িতে বসে বসে আর কি মোবাইলের নেট লাগিয়ে ভিডিও আপলোড করছি। কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার প্রথম পর্ব, যেটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন এর আগের পর্বে। কাজ আর জার্নির মাঝে চলছিল টুকটাক মুখরোচক ঝগড়া, আর এই ব্যাপারটা মনে হয় অধিকাংশ বাঙালিদের জীবনেই খুব কমন ঘটনা। তোমার ছেলে এসছে খেতে আর গেম খেলতে, তুমি এসছো নাচন কোদন করতে, আর আমি খেটে খেটে মরছি কাল রাত থেকে আজ পর্যন্ত। যখনই কৌশিক কখনো ডিপ্রেসড হয়ে যায় তখন আমি হাত ধরে তুলি, আদারওয়াইজ আমি কিছু বলি না। হাঁটুকা আমার কি। তার জন্য তোমার মীন রাশি আমার সিংহ রাশি সবসময় ভুলভাল। মীন রাশি আর আমার সিংহ রাশি, এই দুটো রাশি সবসময় মিসম্যাচ করেছে সবসময়। এত ঝগড়া হয়েছে না, আমি মানে বলে বোঝাতে পারবো না। যারা শ্রীনগর থেকে এই গুলমার্গে আসছেন সকাল সকাল, তারা কিন্তু যদি মনে করেন যে আপনারা ব্রেকফাস্ট হোটেলে করবেন না, আপনারা বাইরে এসে ব্রেকফাস্ট করবেন, মানে এমন তো হয় যে আপনারা হোটেলে থাকছেন, ব্রেকফাস্ট আপনাদের ট্যারিফে ইনক্লুড নয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা রাস্তার মধ্যে ব্রেকফাস্ট করতে পারেন, কারণ এই রাস্তায় প্রচুর হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে ব্রেকফাস্ট করার জন্য। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কিংবা এপ্রিল মাসে বা মে মাসেও কাশ্মীর বেড়াতে আসছেন, তারা এই গুলমার্গে এসে কিন্তু বরফ ডেফিনেটলি পাবেন। এই জায়গাটাকে দেখে আমার বারবার মনে হয় যেন আমরা সেই কাঞ্চনজঙ্ঘার কাছে পৌঁছে গেছি। এত সুন্দর লাগে দেখতে, এখানে চোখ বারবার ওই দিকেই চলে যায়, ওই দূরে তুষার ঢাকা পাহাড়, এবং আমাদের ওই পরেই যেতে হবে। এই যাত্রাপথে আমাদের একবার থামতে হলো গুলমার্গের আগে কুনজুরে, কারণ দুটো জিনিস কেনার ছিল। এমন দুটো জিনিস যা আপনাদের কাজে লাগতে পারে আগামী দিনে, বিশেষ করে শীতকালে যারা এই গুলমার্গে আসছেন। এরকম একটা স্টিক নিলাম এখান থেকে, এটা বললো কি হিমালয়া ব্র্যান্ডের, এগুলো ডেকাথলনের ছিল। আমি তখন কেন কিনিনি আমি নিজে ভাবছি। 1500 টাকা, 800 টাকা ভালো একটা ছিল, বাট এটা মনে হলো ভালো আছে, বেশ সুবিধাও বেশি আছে, তো এটা আমি নিলাম 1500 টাকা দিয়ে। শু কভারগুলো নিলাম সিলিকনের, বললো অ্যান্টি স্কিড, তাও আমার মনে হয় না অ্যান্টি স্কিড, সেটা ওখানে গিয়ে বুঝতে পারবো। এগুলো কিন্তু বরফে পড়ার জন্য, এই জুতোটা অ্যাটলিস্ট ভিজবে না। এর দাম হচ্ছে 500 টাকা। সব মিলে এখানে চুনা লাগলো হচ্ছে 2000 টাকার। যদিও জুতো ভাড়া পাওয়া যায়, ওই 500 টাকা বা 400 টাকা নেয় জুতো ভাড়া পাওয়া যায়, কিন্তু জুতো ভাড়া নিয়ে আমি দেখেছি প্রত্যেকবার আমি স্কিড করে পড়ে গেছি। তো পড়ে গেলে কি হয়, হাতে পায়ে যেমন লাগে, ক্যামেরাটারও ক্ষতি হয়, বা মোবাইল পড়ে হয়তো ভেঙে গেল। ওই জন্য এবার আমি এটাই নিয়েছি। অন্তত একটা স্টিক যদি থাকে আর বাকিরা যদি আমার হাত ধরে থাকে, তাহলে অ্যাটলিস্ট কেউ পড়বো না, কারণ ওপরে কিন্তু প্রচণ্ড স্কিড করে।
এই হাইকিং পোল বা ওয়াকিং স্টিক এবং জুতোর জন্য স্নো কভার আগেই কিনে রাখতে পারেন। বরফের জায়গাতে এগুলো দারুণ কাজ দেয়। আর বাজেট থাকলে বরফে পড়ার জন্য একজোড়া জুতো কিনতে পারেন, যেগুলো ওয়াটারপ্রুফ এবং সঙ্গে ভালো গ্রিপ রয়েছে। তবে এই জায়গা থেকে কিনলে দাম তুলনামূলক বেশি। সময় সকাল 10:49 আমরা এসে পৌঁছালাম ট্যানমার্গ। ট্যানমার্গে তো পুরো টান টান উত্তেজনা, দেখতে পাচ্ছেন এখানে কীরকম লেভেলে ভিড়। আমি বলেছিলাম যে পেহেলগাম আর সোনমার্গ মিলিয়ে যত লোক হয় না, গুলমার্গে তার থেকে বেশি লোক হয়। গুলমার্গের ক্রেজ সবচেয়ে বেশি ছিল, আছে, থাকবে। এখানে সকাল হতে না হতে দুনিয়ার গাড়ি এখানে হাজির হয়েছে। তারপর এখান থেকে সবাই আর কি জুতো জ্যাকেট সব কিছু ভাড়া করছে। আর এখানে কিন্তু লেডিস ওয়াশরুমও রয়েছে। জুতো ভাড়া নিতে মনে হচ্ছে গোপন ঘরে ঢুকছি। জুতো জ্যাকেট সব কিছু ভাড়া আছে, শরীর গরম করার ব্যবস্থাও আছে। এখানে তো জুতো জ্যাকেটের অনেক দোকান আছে। এবার সবাই কিন্তু সব দোকানে যেতে পারবে না, এদের না বিভিন্ন রকম সমস্ত লোক আছে। লোকগুলো কি করছে, যে গাড়ি আসবে সেই গাড়ি অনুযায়ী লোক নিয়ে যাবে। ধরুন আমাদের আগে একটা গাড়ি এসছে, সেই কাস্টমারদেরকে একটা দোকানে নিয়ে গেছে। এবার আমাদের গাড়ি এসছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে অন্য দোকানে। এবার সুস্মিতার বক্তব্য যে ওই দোকানটায় আমার জামা কাপড় পছন্দ হচ্ছে না, জ্যাকেট জুতো পছন্দ হচ্ছে না, অন্য দোকানে যাবো, সেটা নিয়ে সমস্যা হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের ড্রাইভারের আমরা শরণাপন্ন হলাম। ড্রাইভারকে বললাম যে আপনি ভাই অন্য দোকানে নিয়ে চলুন। পলের ছোট জুতো, পলের জন্য জুতো নেওয়া হচ্ছে, একমাত্র কৌশিক পালি জুতো নিচ্ছে না। এইরকম হচ্ছে সব কোট, যার মধ্যে ফার লাগানো আছে। এগুলো কিন্তু ইউজড, হ্যাঁ, মানে আপনার আগেও কিন্তু অন্যজন ইউজ করে গিয়েছে। ম্যাক্সিমাম লোক রেন্টই নেয়, আর যারা একটু খরচ করতে চায় তারা কিন্তু ভালো জ্যাকেট কিনে নিয়ে আসে। পলকে কিন্তু দারুণ ফিট লাগছে। ম্যাডাম আবার খুঁজছে পিঙ্ক কালার। কবে থেকে প্রিয় কালার পিঙ্ক হলো ভগবান জানে। 100 টাকা হচ্ছে ওই জ্যাকেট, 100 টাকা হচ্ছে জুতো। দুটো জ্যাকেট দুটো জুতো নিয়েছি, বলছে 600 টাকা দিয়ে। তো এক প্রস্থ কথা কাটাকাটি হলো, লাস্টে 500 টাকার অফার করলাম। কিন্তু 400 টাকা নিলে একদম ঠিকঠাক ছিল। কখনো কোনো জায়গায় বেশি টাকা দেবেন না, এখানে কিন্তু মানে বহুত স্ক্যাম হয়। আর এরা যেভাবে পারে না মানুষকে লোটে। এই যে আমি পায়ের এটা কিনলাম না, সিলিকনটা, এটার দাম 500 টাকা বেশি নিয়ে নিয়েছে। উপায় ছিল না কিছু আমার জুতোর জন্য, না হলে এটার জন্য যদি ওই 100 থেকে 150 টাকা ঠিক ছিল। সময় 11:10। আমাদের আবারও পথ চলা শুরু হচ্ছে ট্যানমার্গ থেকে গুলমার্গের উদ্দেশ্যে। খুব বেশি স্নোফল হয়ে গেলে এই ট্যানমার্গ থেকে গুলমার্গ যাওয়ার 10 কিলোমিটার রাস্তা বরফে ঢাকা থাকে। তখন শ্রীনগর থেকে আসা গাড়ি ওপরে যায় না, আলাদা করে চাকায় চেন লাগানো গাড়ি ভাড়া নিয়ে ওপরে যেতে হয় অতিরিক্ত খরচ করে। আর বরফ যদি না থাকে সেক্ষেত্রে শ্রীনগরের গাড়ি সরাসরি গুলমার্গে যায়। আজকে এখানে চেন টানা গাড়ির কোনো দরকারই পড়বে না। আজকে এমনি গাড়ি মনে হচ্ছে ওপরে যাবে, কারণ এখন অবধি কিন্তু যাত্রাপথের শুরুতে আমরা কোনো রকম বরফ পাইনি। অন্যান্য সময় কিন্তু এসব জায়গা বরফে ঢেকে থাকে, বাট আজ কিন্তু এখন অবধি কোনো বরফ পাইনি, হয়তো ওপরে গিয়ে পাবো। গুলমার্গ যাওয়ার রাস্তা চলে গেল হচ্ছে বাঁ দিকে, আমরা নিলাম ডান দিকে রাস্তা। কারণ প্ল্যান মোতাবেক আমরা প্রথমে যাবো হচ্ছে হোটেলে গিয়ে আমরা চেক ইন করবো, আমাদের লাগেজ টাগেজ সব রাখবো। তারপরে হোটেল থেকে বেরিয়ে আমরা যাবো হচ্ছে গুলমার্গের গান্ডোলা। এই চত্বরটা হচ্ছে গুলমার্গের সেই জায়গা যেখানে হোটেলগুলো রয়েছে। এই যে আমাদের হোটেল রয়েছে এই রাস্তায়। আর এখানে আসার পর দেখুন কত বরফ। যারা আজকের দর্শক এবং এই ভিডিওটা দেখছেন 8 মিনিট 25 সেকেন্ড এই টাইমটা মনে রাখুন, কারণ ভিডিও শেষ দিকে এসে এই জায়গার গল্প এবং ছবি পুরোপুরি পাল্টে যাবে। এবার হোটেল যাওয়ার রাস্তায় তো এরকম লেভেলে বরফ পড়ে আছে, পা টিপে টিপে যেতে হচ্ছে। আর ড্রাইভার সাহেবের কথা শিখিয়ে দিয়েছে, বলছে হাঁটার সময় বরফে সেখান দিয়ে হাঁটা উচিত যেখানে প্রচুর রোদ রয়েছে, মানে যেখানে রোদ পড়ে, যেখানে ছায়া, সেখান দিয়ে হাঁটা উচিত নয়। এই হোটেলে চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা, আজকে বেলা 12টা, এবং আগামীকাল চেক আউট টাইম হচ্ছে বেলা 11:30। আজকের দিন আমি জিজ্ঞেস করলাম যেখানে হোটেলের রেট, বলছে 7,500, 8,500 পার ডে এরকম রেট চলছে। আমি যেহেতু প্যাকেজে এসেছি, আমি আলাদা করে হোটেল বুক করিনি, আরিফি সব হোটেল বুক করে দিয়েছে। এখানকার যে হোটেলের স্টাফ তারা লাগেজ নিয়ে আসছে। চারিদিকে তো প্রচুর বরফ, হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে। এই সামনে গুলমার্গের পাহাড়, ও পুরো বরফে ঢাকা। এখানে এসে মনে হয় ভাই পয়সা শোধ। কাশ্মীর বহুবার এসেছি, তবে একটা ইচ্ছা সবসময় ছিল যে গুলমার্গে আমি হোটেল নেবো, রাতে এখানে থাকবো বরফের মধ্যে, চারিদিকে বরফ, আর যদি স্নোফল হয় তাহলে তো আলাদাই গল্প। সো ইচ্ছাটা কিন্তু এবার পূরণ হয়েই গেল। খুব যে লাক্সারিয়াস রুম বলা যায় না, এমনি তো হোটেল এখানে কম। টিভি আছে, বসার জন্য চেয়ারটা রয়েছে, বিছানা এরকম, ইলেকট্রিক কেটেল আর হচ্ছে ইলেকট্রিক হিটার, একটা ওয়ার্ড্রপ রয়েছে। একটু টয়লেটটা দেখে নিই। টয়লেট ঠিকঠাকই আছে, ছোট্টর ওপরে। ওদিকে একটা বড় গিজার আছে, টয়লেট ছোট্ট, গিজার বড়, মোটামুটি ঠিকঠাকই আছে, চলে যাবে এক রাতের জন্য। নিজে ঠিক কর নিজের জিনিস। হোটেল থেকে বেরোনোর পর সমস্ত স্লেজবালা, ঘোড়াওয়ালা, গাড়িওয়ালা ঝাঁপিয়ে পড়বে আমাদের গাড়ির ওপর। কি না গাড়ি যাবে না, এখানে এদের বুকিং আছে কি না, এখান থেকে স্লেস করুন, 5টা পয়েন্ট ঘোরাবো, ঘোরা করুন, এই করুন সেই করুন, মানে তাং করে রেখে দেবে। যার কাছে যেমন রেট পাবে লুটে নেবে। তো আমাদের তো বুকিং ছিল, বলছে কাগজপত্র দেখান, দেখিয়ে দিলাম। গান্ডোলা পর্যন্ত কিন্তু পুরো গাড়ি চলে যাবে, হ্যাঁ, রাস্তা যেরকম গাড়ি চলে যাবে। কিন্তু এই ইউনিয়নওয়ালারা কি করে, এরা গাড়ি আটকে যেতে দেয় না। এরা বলে না এখানকার গাড়ি যাবে না, শ্রীনগরের গাড়ি যাবে না, আমাদের গাড়ি যাবে, মানে ওটা ওদের আর কি ধান্দা। সমস্ত লোকজন ছুটে আসছে, যেই গাড়ি ঢুকছে
তেমনি এরা সব ছুটে চলে আসছে। এদের আবার ইউনিয়ন আছে বিশাল। গাড়ি আমাদের এখানে ড্রপ করে দিল। এখন গুলমার্গের টেম্পারেচার হচ্ছে সকালে 3 ডিগ্রি। কেমন লাগছে বলো গুলমার্গের চারদিকে এত বরফ? দারুণ লাগছে। এখন তো অনেকটা হেঁটে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ। বল ছুটছে, বল দাঁড়াও, বল দাঁড়াও। মোটামুটি 1 কিলোমিটারের মতো আপনাদের হাঁটতে হবে, যেখানে আপনাদেরকে গাড়ি ড্রপ করে দেবে। এমনি এখানে ট্যাক্সিও আছে, যে ট্যাক্সি আপনাদেরকে ওই গুলমার্গের যে গন্ডোলা পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে। ট্যাক্সি নেবে হচ্ছে পার ট্যাক্সি 200 টাকা করে। তো সুস্মিতা বললো আমরা হেঁটে নেবো এটুকু। অন্যান্য সময় এই রাস্তা পুরো বরফে ঢাকা থাকে, এখান থেকে হাঁটা চলাই বিপদ হয়ে যায়, কিন্তু বরফ মেল্ট হয়ে যাওয়ার জন্য রাস্তাটা ক্লিয়ার, তার জন্য হেঁটে যাওয়ার জন্য কিন্তু কোনো প্রবলেমই নাই। এখানে সব ট্যাক্সি করে হাঁক দিচ্ছে। 1 কিলোমিটার যাওয়ার জন্য নেমেছে 200 টাকা। প্লেনের ভাড়া আর ট্যাক্সির ভাড়া মোটামুটি একই, 1 কিলোমিটার 200 টাকা। ভাবা যায়? দেখুন কত সুন্দর লাগছে আশেপাশের দৃশ্য। আমাদের পলও টুকটুক করে হাঁটছে, বেশিক্ষণ লাগবে না, ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট আমার যা হিসাব। পড়ে যাচ্ছিলি তো? পায়ে পায়ে চলে এসেছি গন্ডোলার যে কাউন্টার সেখানে। গুলমার্গের এই গন্ডোলা বা কেবল কারের টিকিট অনলাইনে বুক করা যায়, অথবা যে ট্রাভেল এজেন্টের সঙ্গে আপনারা আসছেন তারাই বুক করে দেয়। তবে এই চত্বরে বেশ কয়েকজন রয়েছে যারা নিজেদেরকে গাইড পরিচয় দিয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ে এই টিকিট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয়। এরা টিকিট অ্যারেঞ্জ করে দেবে, তার জন্য এক্সট্রা টাকা লাগবে, কিন্তু টিকিট আপনি পেয়ে যাবেন। আর আমি কিন্তু শিওর নই ব্যাপারটা কোনো কিছু। এই হচ্ছে গন্ডোলার অফিস, হেঁটে হেঁটে আপনি এই জায়গাতেই আসবেন। এমনিতেও এই গন্ডোলার টিকিটের ডিমান্ড খুব বেশি, তাই আপনাদের জন্য পরামর্শ, যারা আপনারা আগামী দিনে গুলমার্গ আসছেন এই গন্ডোলার টিকিট আগে বুক করে রাখুন, যার লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। যারা গন্ডোলা রাইড করবেন তারা এইখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট একদম করবেন না। ওপরে ছবি তোলার জন্য প্রচুর জায়গা আছে। টিকিট এবং সেই সাথে আপনার আই কার্ড কিন্তু কাছে রাখবেন। টিকিট আই কার্ড দেখিয়ে তারপরে ওপরে চলে যাবেন। ওপরে ফেস দিকে যত খুশি সময় কাটাবেন, কোনো ব্যাপার না। মনে হচ্ছে পুষ্পা 2 দেখতে এসেছি। বাইরে থেকে বোঝা যাচ্ছে না ভিড় কত, ভেতরে সেই লেভেলের ভিড়। বেলা 12টা বেজে 23 মিনিট আমরা লাইনে দাঁড়ালাম। দেখা যাক কখন আমাদের চান্স আসে পুষ্পা 2 দেখার জন্য। ঝুঁকেগা নেই। আরও একটা বিষয় বলে দিই, এখানে দুটো ফেজ আছে, ফেজ 1 এবং হচ্ছে ফেজ 2। ফেজ 2 এর টিকিট কাটতে গেলে কিন্তু ফেজ 1 ফেজ 2 দুটো টিকিটই কাটতে হবে। আর যদি শুধুমাত্র আপনারা ফেজ 1 নিতে চান তাহলে শুধুমাত্র ফেজ 1 এর টিকিটই কাটবেন। এখানে কিন্তু চেয়ার রয়েছে, চেয়ারে আপনারা বসতে পারবেন। টিকিটের সফট কপিটা মোবাইলে রাখবেন, হ্যাঁ, ডাউনলোড করে নিয়ে আসবেন। এবার ডাউনলোড হচ্ছে না এখানে এসে, তারপরে এখানে স্ক্যান হয়ে যাবে, তারপরে এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পর উপরে এলাম, উপরে আসার পর গল্প আবার আলাদাই। এখানে কিছু লোক লাইন করেছে ওইদিকে, কিছু লোক করেছে এইদিকে, কিন্তু লাইন কিন্তু একটাই যাবে, যেটা দেখা যাচ্ছে এই ফাঁক দিয়ে। এখানে লাইন অ্যাকচুয়াল কোনটা? ওইদিকের লোকগুলো যাবে না এদিকের লোকগুলো যাবে? আরে লাইনই তো হচ্ছে একটা কন্টেন্ট। নিচে লাইন, সাইডের লাইন, ওপরের লাইন, পিছনের লাইন। সময় বেলা 12টা বেজে 57 মিনিট। লাইন গড়াতে ক্রমশ এসছে সেই জায়গায়, যার পরে আর চেয়ার নেই, যার পরে আমাদের পার হতে হবে হচ্ছে 3টে রো। এই 1, 2, 3 নম্বরে পৌঁছাতে হবে। লাইন ফাস্টই চলছে, কিন্তু যেহেতু বেলা হয়ে গিয়েছে না, একটা জিনিস দেখায় আপনাদেরকে। দেখুন বাইরে ভালো করে, ওই বাইরে কিন্তু বিশাল লাইন পড়ে গেছে। সকালবেলা যখন আমরা এসেছিলাম আমরা কিন্তু লাইন পাইনি, এখন বাইরে কিন্তু বিশাল লাইন। এই জন্য প্রত্যেক বছরের মতো এবছর আপনাদের ফ্রিতে পরামর্শ, যারা গুলমার্গ প্ল্যান করছেন, গন্ডোলার টিকিট পাচ্ছেন, প্রথম ফেজ নিচ্ছেন, সকাল 9টার শিফট নিচ্ছেন, তাড়াতাড়ি চলে আসুন, এসে এখানে ঢুকে যান। আগে গন্ডোলা রাইড করে নিন, তারপরে নিচে নেমে এসে যা ইচ্ছা করুন। ঢুকে গেল সাইড দিয়ে, ম্যাডাম জি সাইড দিয়ে ঢুকে গেল। কিছু কিছু মহিলা এত চালাক না, টুক করে চেয়ার জাম করে চলে এলো, বসে আসে মিডিমিডি আসছে, অনেকটা ওই মিউজিক্যাল চেয়ারের মতো। তারপরে যে একটু নরম সরম ছেলে দেখছে, সিঙ্গেল ছেলে পুলে, ঠিক আছে, ফ্যামিলি নয়, টুক করে হয়ে যাচ্ছে। খিদে পেয়েছে? আচ্ছা ধরো এরকম একটা সিন হলো, তুমি এইখানে, তোমার এক্স ওইদিকে, কতক্ষণ নেন টাকা করবা, তাকাবা কতক্ষণ? আগে তো আমি রোপওয়েতে চাপবো, এনজয় করবো, তারপরে XYZ আসবে। তোমার এক্সের কথা বলে নিজের একটু এক্সপেক্টটা সেট করে নিই। অবশেষে শেষে পৌঁছালাম সেই জায়গাতে যেখানে কেবল কারগুলো রয়েছে, যেগুলো উপরে উঠছে নিচে নামছে। 6 জন করে আমরা বসতে পারবো। এখানেও হচ্ছে এসে গুতি শুরু করার সময়টা মনে আছে তো? এখন বাজে হচ্ছে 1:07। ফাইনালি আমরা 3 জন এসে উঠলাম হচ্ছে গন্ডোলার বা কেবল কারের যে প্রথম ফেজ যাওয়ার কেবল কার, সেটাতে। চারিদিকে প্রচুর রোদ। আমি একটু বাইরে থেকে ভিউটা দেখাই আপনাদেরকে। এই জায়গা থেকে কিন্তু গুলমার্গ যে ভ্যালিটা, সেটা পুরো স্পষ্ট হয়ে যায়। কত যে এখানে বরফ সেটা আপনারা এই জায়গা থেকে অনুমান করতে পারবেন। এই যে নিচে আপনারা বরফ দেখছেন না, এই নিচে কিন্তু যাওয়া যায়। ধরুন আপনারা এরকম প্রোগ্রাম করলেন যে আপনারা গন্ডোলা করে উপরে উঠলেন, আসার সময় স্লেজ গাড়ি করে নামবেন, ওর জন্য এক্সট্রা পে করতে হয়। আমি আগের বার যখন এসেছিলাম স্লেজ গাড়ি করে নেমেছিলাম, ওটার একটা দুর্দান্ত অনুভূতি। বিশেষ করে যখন ওই স্লোপগুলো আসে না, ডাঁ করে নামে, মানে এই পড়ে গেলাম। অ্যাডভেঞ্চার, ভয়, রোমাঞ্চ সব মিলেমিশে হয়ে একাকার। প্লিজ করবে এবার। না ওটা করতে যেও না, ওটা কষ্ট হবে, খুব ঠান্ডা ওখানে, সহ্য করা যায় না। আর এখন যা ওয়েদার,
আস্তে আস্তে কিন্তু মেঘ ঘনিয়ে আসছে। আমি বলেছিলাম এখানে দুপুর 1টার পরে স্নোফল শুরু হবে, তো আমরাও পৌঁছাবো ওখানে, আশা করি কিছু বাদে স্নোফল শুরু হয়ে যাবে। পৌঁছে গেছি আমরা গুলমার্গের ফার্স্ট ফেজে। এটা হচ্ছে কাংডোরি, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 3050 মিটার, আর এখানকার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি। এই দেখুন 2:30 3:30 থেকে কিন্তু এখানে স্নোফল হওয়ার চান্স হচ্ছে, 3:30 4:30 5:30 স্নো হবেই হবে এখানে। তো ফার্স্ট ফেজে যা বরফ রয়েছে, টুরিস্ট এখানে ম্যাক্সিমাম কিন্তু এখানেই রয়েছে। ওদিকে দূরে দেখা যাচ্ছে স্নো বাইক চলছে, স্নো বাইক পয়েন্ট, ওখানে সবাই ছবি তুলছে। দুর্দান্ত, চারিদিকে প্রচুর বরফ, মানে এখানে এসে আপনার মন ভরে যাবে। স্নোফল না হলে না, স্নোয়ের জায়গায় এসে বরফ পাওয়া যায়, বাট সেই ফিলটা আসে না। এই আবার বলছে কিন্ডার জয় কিনবো, কত টাকা? এরকম ভেলপুরির দাম 50 টাকা। বাবু দাদা দাম নিও না। তুমি 50 টাকা দিয়ে ভেলপুরি খাচ্ছ, ছেলে 80 টাকা দিয়ে কিন্ডার জয় খেলেই দাম বেশি হয়ে গেল। বাহ! এখানে পৌঁছানোর পর যা বুঝলাম, গুলমার্গ এখন হয়ে গেছে দীঘা। ওই দূর দূর পর্যন্ত শুধু ভিড়ই ভিড়, চারিদিকে দোকানপাট, মনে হচ্ছে যেন দীঘার সমুদ্রের ধারে এসেছি আমি। ওইদিকে সব লেডিসরা শাড়ি টাড়ি পরে, সব বয়সের মানুষজন, কেউ লাল, কেউ নীল, কেউ সবুজ, তারপরে এখানে রিলস বা ভিডিওগ্রাফি করছে। এখন একটাই ট্রেন্ড চলছে যে বরফের জায়গায় এসে লাল শাড়ি পরে ভিডিওগ্রাফি করে ইনস্টাগ্রামে রিলস আপলোড করতে হবে। আর এটা হচ্ছে সেকেন্ড ফেজের রোপওয়ে, যার টিকিট অনলাইন বুক হয়। যারা সেকেন্ড ফেজ যেতে চান তারা কিন্তু এই রোপওয়েতে চলে যেতে পারবেন সেকেন্ড ফেজে। বাট ওই দিকটা একটু ভালো করে দেখুন, মেঘ কিন্তু ঘনিয়ে আসছে, সেই সঙ্গে লাগছে ঠান্ডা হাওয়া। আর যারা কাপেল এসছে তারা দেখুন নিজেরাই কিন্তু ফটোশ্যুট করছে। ওই যে বর যেমন 7 পাকে ঘুরেছিল, তেমনি এখন বইয়ের চারপাশে ক্যামেরা নিয়ে ঘুরছে। আলটিমেট ছেলেদের জীবনই হচ্ছে মেয়েদের চারিধারে ঘোরা। কিছু কিছু মানুষ আবার এখানে বোতল টোতল ফেলে রেখে দিয়েছে, সিগারেটের প্যাকেট, চা টা গুটখা সব ফেলে রেখে দিয়েছে। ওই যে মেঘটা আসছে না ওখান থেকে, ওই মেঘটা হচ্ছে অপেক্ষা, ওটাই হচ্ছে স্নোফলের মেঘ। আমরা বড়রা আসি বরফে ফটোগ্রাফি করার জন্য, এনজয় করার জন্য, কিন্তু যারা শিশু মন তারা দেখুন, ওরা তো আর ফটোগ্রাফি কিছু বোঝে না। ওদের কাছে কিন্তু এই বরফ, বালি, পাথর সব এক জিনিস। সমুদ্রের ধারে গেলেও পল যেরকম করে, আজকে এখানে থেকেও সেরকম। বাবু ওঠো, বাবু ওঠো। এই রে, ঠিক আছে আমরা বরফ নিয়ে খেলবো। তুই তোর মন মতো খেল, কিন্তু শুয়ে পড়িস না, কারণ তুই যদি বরফে শুয়ে থাকিস ভিজে যাবে সব কিছু। বাবু একটুতে সব কিছু ভিজে যাবে, এমনিতে বরফ মেল্ট হচ্ছে। তবে রে, হেই, বাচ্চারা এখানে সবচেয়ে বেশি এনজয় করে। ফাইনালি তোমার খোয়াইশ পূরণ হলো। গুলমার্গে এসে 0 ডিগ্রি তাপমাত্রায় তুমি আলটিমেট ব্লু কালারের শাড়ি পরে নিলে। গতকাল আমি পাঞ্জাবি পরেছিলাম, আজকে ব্লু কালার শাড়ি পরেছে। কিন্তু ক্যামেরাম্যান নেই আজকে। ক্যামেরাম্যান আমি খুঁজে নেবো, আমি তো আর ওদের মতো ভিডিও বানাতে পারবো না। টপ করে কাঁপছি। অনুভূতিটা বলো কেমন লাগছে, ঠান্ডা কিরকম লাগছে? মনে হচ্ছে সব কিছু চেঞ্জ করে নিই, সোয়েটারটা পরে নিই। সব কিছু চেঞ্জ করে সোয়েটারটা পরে নি, মানে এগুলো দেখতে ভালো লাগে কিন্তু তেমনি কষ্টকর। এই ভিড়ের মধ্যে খোঁজ চলছিল একজন ক্যামেরাম্যানের, যারা পারিশ্রমিকের বিনিময়ে রিলস বানিয়ে দেয়। সোনমার্গে এই ব্যাপারটা সহজ এবং কম খরচ সাপেক্ষ, গুলমার্গে এসে পুরোপুরি উল্টো। আমাদের ক্যামেরাম্যান আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে। সুস্মিতা শাড়ি পরে তার উপরে কোট চাপিয়েছে, দুটো কোট চাপিয়েও বলছে ঠান্ডা যাচ্ছে না। ওদিকে ওয়েদার ক্রমশ খারাপ হচ্ছে। এই রিল শ্যুট করাতে নিয়ে এত দূর নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে পা ককোবাইট কাশ্মীর নিয়ে চলে যাবে। আরে কি করে সহ্য করছো এই ঠান্ডায় গো, কষ্ট কেমন হচ্ছে? ওদিকে ছেলেটা মনে হচ্ছে হতভাগা, একাকী, অনাথ। প্রথমে ঠিক ঠাউর করতে পারছিলাম না যে এগুলো রিলস না হরর মুভির শুটিং। আমি যে তোমার যে যাকে পারছে চেপে জড়িয়ে ধরছে, কে যে কাকে ধরছে। আর অনেকে এখানে সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছে। আরে আমারই মতো, আমার ছেলেটাও সিঙ্গেল। কিন্তু আপনারা কেউ এখানে সিঙ্গেল আসবেন না। হানিমুনে আসুন, গার্লফ্রেন্ডকে নিয়ে আসুন, বান্ধবীকে নিয়ে আসুন, যাকে হোক তাকে নিয়ে আসুন, কিন্তু একা কোনো ছেলে কিন্তু আসবেন না, তাহলে কিন্তু সে কষ্ট খুবই গভীর। এ কি চাঁদ ছুপা বাদল মে, তার শুটিং শুরু করে দিল। দুটো রিলের জন্য 800 টাকা, আর দুটো রিলে তো 800 ফলোয়ারই হবে না। তোমাদের খাবার কিনে দিয়েছে? দেয়নি, কিন্তু 800 টাকা রিল বানাচ্ছে। তাদের তোর মাকে ধর গিয়ে বল। এই রিলস বানানো নিয়ে এবার রিলসওয়ালার সাথে ঝামেলা। বলছে গভর্নমেন্টের রেট নাকি 500 টাকা। বললাম গভর্নমেন্ট রিলসের জন্য রেট ঠিক করেছে? কোথায় ভাই কার্ড দেখাও। বলছে না, এখানে তো এটাই রেট 500 টাকা, একটা রিলসের জন্য 500 টাকা। एक रील्स में 5 शॉट, उसका 500 जी। एक एक शॉट का 100 रुपीज। कोई सैंपल है आपके पास? दिखाइए, मैडम को दिखाइए, मैडम शूट करेगा। কিন্তু এদের এডিট করা রিলস আমাদের ম্যাডামের পছন্দই হলো না। আসলে সোনমার্গে আমরা যে লেভেল রিলস শ্যুট করেছিলাম এগুলো তার ধারে কাছে নেই। এদিকে আমাদের অজান্তেই কখন যেন ওয়েদার পাল্টে গিয়েছে। প্রেডিকশন মেনেই শুরু হয়েছে হালকা হালকা স্নোফল। বুঝলাম সময় পাল্টে যাচ্ছে, যে জন্য এখানে আসা সেই উদ্দেশ্য এবারে সার্থকতা পাবে। আরে ধাত তেরি তো রিলস, এই ওয়েদার, এই স্নোফল, এতেই হিলবে হিলস। কেমন ঠান্ডা লাগছে? ঠান্ডা থরথর করে কাঁপছি। রিল বানাবো, সব কিছু ড্রেস আপ রেখেছি, ক্যামেরাম্যান নেই আজকে। গতকাল সোনমার্গে গিয়েছিলাম, সোনমার্গে আমরা স্নোফল পেয়েছি, আমাদের সোনমার্গ সার্থক। আজ আমরা গুলমার্গে এসেছি এবং প্রেডিকশন ছিল যে আজকে স্নোফল হতে পারে বিকেলের দিকে, এবং বিকেল হওয়ার পর শুধু স্নোফল বলা ভুল, হচ্ছে স্নো ঝড়। দেখুন চারিদিকে পর্যটকরা কত এনজয় করছে।
আর সব স্নো এসে জমা হচ্ছে আমাদের পোশাকে, ঠান্ডা মারাত্মক লাগছে, কিন্তু এনজয়মেন্ট হচ্ছে ফুল টু। কাশ্মীরে এসে পরপর 2 দিন আমরা 2 জায়গায় দারুণ স্নোফল পেলাম, দারুণ এনজয় করছি। আর সেই সাথে বলবো আই লাভ কাশ্মীর। আপনারাও আসেন কাশ্মীর, আপনারাও একইভাবে এনজয় করবেন, ঠিক আমারই মতো। মন খারাপ করছিল স্নোফল হচ্ছে না বলে, আর সবাই চিৎকার করছে, সবাই এনজয় করছে। আর আমাদের ফলকে দেখুন, এই কেমন এনজয় করছিস? এনজয় করতে পারছি না রে। তুই এখানেই থাক, বরফে ডুবে যা, তুই বরফে ডুবে যা। আর আরেকটু হোক। যখন আমরা এসছিলাম তখন ছিল একরকম লাইন, এখন মানুষজন ফিরে যাচ্ছে, যেহেতু বেলা হয়ে গেছে, প্রচণ্ড স্নোফল হচ্ছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। এখন হচ্ছে ফিরে যাওয়ার লাইন। এই ফিরে যাওয়ার লাইন ঘুরে 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 ওই ভেতরে গিয়েছে। আর কোথাও কাশ্মীর আসবি? আর কোথাও বেড়াতে যাবি? এখানে এই চেয়ারে বসে দেবো না? হ্যাঁ, ওই চেয়ারে বসে যাবে। বাট কিছু পাহাড়ে ঠান্ডা জায়গা না, আমরা যাবো হট এরিয়া, আছে যেমন বিচ, পুরী, ষষ্ঠী হোটেল, লাদাখ না লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ, মুম্বাই, দিল্লি। আর এই যে রেস্টুরেন্টটা রয়েছে, যে ক্যাফেটা রয়েছে, ক্যাফেটা দুর্দান্ত। বাইরে এত ঠান্ডা, এখানে আসার পর না, মানে এখানে হিটার আছে তো, মানে মনে হবে সেকুন। এখানে আমরা অর্ডার করেছি কফি, এই হচ্ছে 1 কাপ কফি, কত সুন্দর সাজিয়ে দিয়েছে। এর সঙ্গে আমরা এক্সট্রা কাপও নিয়েছি। সুস্মিতা বলেছে যে একটা কফি আমরা শেয়ার করে খাবো। এইরকম স্নোফল হচ্ছে, তার মধ্যে গরমা গরম কফি, এই স্নোগুলো এসে কফিতে জমা হচ্ছে, আলাদাই কিছু ভাই। কফির কাপে চুমুক দিতে দিতে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এসে এই স্নোফল এনজয় করার মাঝেই মনে হলো ওই গ্লাস ইগলুগুলোতে খানিকটা সময় কাটালে মন্দ হয় না। সুস্মিতাকে বললাম চলো ওই কাছের ডোমে গিয়ে আমরা কফি টফি খাই, কিছু খাওয়া দাওয়া করি, 40 মিনিটের জন্য 2000 টাকা। বলছে না যাবো না, বেকার খরচা। বললাম বারবার তো আসবা না, একবারই তো আসবা, 2000 টাকা তো জীবন অনেক খরচ হয়েছে। বলছে না যাবো না। বললাম চলো তাহলে ভেতরেই কফি টফি খাই, আর ও না গেলে আমি তো আর যাবো না। কফি শেষ করে ক্যাফেটেরিয়ার ভেতরে গিয়ে দেখি আমাদের পল মনের সুখে চিকেন নুডলস খাচ্ছে। কেমন টেস্ট? ভালো। ফলের মাও খাচ্ছে, ভালো। আমাকে একটু খাই দিবি? আস্তে আস্তে, অল্প অল্প। এই ক্যাফেটেরিয়াতে বিরিয়ানিও পাওয়া যায়, তবে কাশ্মীরি স্টাইলে। জিজ্ঞেস করতেই অল্প একটু স্যাম্পেল আমাদের জন্য দিয়ে গেল। আমাদের ওখানকার মতো তো বিরিয়ানি হবে না, তাও টেস্ট করে দেখি। টেস্ট করে যখন দিয়েছে, যারা বিরিয়ানি লাভার তাদের পোষাবে না। এদের এখানে ওয়াশরুমও রয়েছে, ওয়াশরুম কিন্তু চার্জেবল। যদি আপনারা এখানে খাওয়া দাওয়া না করেন, চার্জ হচ্ছে 20 টাকা করে, আর যদি খাওয়া দাওয়া করেন তার কোনো চার্জ লাগবে না। ক্যাফেটেরিয়ার ভেতরে থাকলেও ম্যাডামের মন পড়ে যা বুঝলাম, ওর ইচ্ছে এই স্নোফলের মধ্যে ওই ইগলুতে গিয়ে ফটোশ্যুট করা বা কিছু খাওয়া দাওয়া। শুধু খরচের কথা ভেবে মনের কথা মুখে আনছে না। অতঃপর তুমি বলবা আর আমি ব্যবস্থা করবো, তা হতে পারে? নাও এটা দেখাও। সুস্মিতা বললো কাঁচের ডোমগুলো কত সুন্দর। আলাম চলো তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে। না পয়সা খরচা করবো না। আলাম তুমি আমার জন্য পুরো জীবনটা নষ্ট করেছো, আর আমি তোমার জন্য 2000 টাকা খরচ করতে পারবো না? চলো আজ তোমাকে ডোমে আমি বসে খাওয়ানো করাবো। বাইরে লাগাতার স্নোফল, এইরকম হচ্ছে সব কাঁচের ডোম, তার একটাতে আমরা করবো হচ্ছে খাওয়া দাওয়া। কেমন লাগছে? আরে খাবার জন্য তোলা হয় না, কেমন লাগছে বলো এই স্নোফলের মধ্যে, কাঁচের ডোমে, ইগলুতে। ইগলু আজকে আমরা ইগলুতে। গুলমার্গ তো আপনারা অনেকেই এসেছেন, যখন গুলমার্গ এসেছেন তখন এই কাঁচের ইগলুগুলো দেখেছেন। তো কখনো ইচ্ছে হয়েছে যে এই ইগলুগুলোতে বসে দিয়ে খাওয়া দাওয়া করতে পারতাম। চার্জেস হচ্ছে 2000 টাকা 40 মিনিটের জন্য। এটা হচ্ছে ওয়েটিং চার্জেস, মানে ওখানে বসার জন্য। খাওয়া দাওয়া কিন্তু আলাদা। চলুন একবার যাওয়া যায় আজকে ইগলুর মধ্যে, দেখি এই যে বাইরে এরকম স্নোফল হচ্ছে কীরকম লাগে ইগলুর ভেতরটা। দেখুন ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম। এখানে একটা হিটার রয়েছে, তার জন্য কোনো ঠান্ডা আমাদের লাগবে না। সেই সাথে সুস্মিতা বসে পড়েছে, ফল বসে পড়েছে। ফল খাচ্ছে হচ্ছে কেচাপ, আর ও খাচ্ছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। কাঁচের ইগলুতে সময় কাটাতে কাটাতে ওই ক্যাফেটেরিয়া থেকে আপনারা ফুড অর্ডার করতে পারেন, ফুড চার্জেস অতিরিক্ত। যত চিন্তারা তোকে খোঁজে, যত ইচ্ছেরা তোকে বোঝে, আমি জানতে চাই
গুলমার্গ যে কত সুন্দর এই সন্ধ্যে ছাড়া বোঝা সম্ভব হতো না। সবাই ডাকছে, এবার আমাদের নিচে ফিরতে হবে, কারণ গন্ডোলা এরপরে হয়তো বন্ধ হয়ে যাবে। সবাইকে নিয়ে যাবে, বাট টাইম হয়ে গেছে, এখানে আর কি চলে যেতে হবে এখান থেকে, সন্ধ্যা হয়ে গেছে। স্যার লাইন वहाँ पर है क्या নিচে जाने का? বিকেল 5:45 আমরা এখন ফিরে যাচ্ছি। ইচ্ছা ছিল অনেকক্ষণ থাকার, কিন্তু আর থাকার উপায় নেই, ওয়েদার খারাপ হচ্ছে আস্তে আস্তে, এবং স্নোফল নয়, এখন রীতিমতো স্নো বৃষ্টি হচ্ছে। কেসা লাগা আপকা? খুব ভালো লাগছে আমাকে। বাঙালি আরে জিও জিও। এখানে একটা ছোট্ট বাচ্চাও আছে, দেখুন সেই বাচ্চাটাও কিন্তু সবার সাথে দুর্দান্ত এনজয় করছে। মানুষ এই মুহূর্তটাই চেয়েছিল যে আমরা গুলমার্গে এসে এই লেভেলে স্নোফল নয়, স্নো বৃষ্টি পেয়েছে পুরো সবাই। আর আমাদের পল, এ জাদু, কেমন লাগছে? আমরা লাইনে দাঁড়িয়ে আছি, বাইরে তো লাগাতার স্নোফল হচ্ছে, লাগাতার স্নোফল। এদিকটায় দেখুন মানুষজন সবাইকে নিয়ে গান্ডোলা ফিরবে, এবার জানি না কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে। এখানে সবাই 5টা-6টা করে লাইন করে ফেলেছে, পেছন অব্দি লাইন ঠিক ছিল, এখানে আর কোনো লাইন ঠিক নেই। আমরা ফিরছি এখন, বিকেল প্রায় 6টা বেজে গিয়েছে। 6টার পরে আর কি বন্ধ হয়ে যাবে, তার জন্য সবাইকে তাড়াহুড়ো করে আর কি নিচে নামতে হচ্ছে, টুরিস্টের পরে থাকবে না। আর বাইরে এত স্নোফল হচ্ছে, এই গন্ডোলার পুরো কাঁচ টাঁচ দেখুন সব ঝাপসা হয়ে গিয়েছে, আর ভেতরে তো কোনো আলো নেই। তো এখানে যারা টুরিস্টরা আছে 6জন করে যাচ্ছে, তো সব ভেতরে অন্ধকার, আমরা ভূতের মতো বসে আছি, আর বাইরে এরকম কিছু ঝাপসা। নিচে নেমে আসার পর দেখুন কি অবস্থা, এখানে কন্টিনিউ স্নোফল, এখন আর গাড়ি ফাড়ি পাওয়া যাচ্ছে না। যে গাড়ি আসার সময় বলছে 200 টাকা, এখন বলছে 500 টাকা। আমাদের তো হোটেল ফিরতে হবে। আর গুলমার্গের এই রাত্রে স্নোফলের যে সৌন্দর্য, এটা মানে কি বলবো, স্বর্গ দর্শন থেকে কোনো অংশ কম নয়। আরে দুর্ধর্ষ দুর্ধর্ষ কি অবস্থা। একটা গাড়ি, সেই গাড়ি নিয়ে এখন হচ্ছে মারামারি, জাস্ট সিন দেখুন। ওই দেখি বাইরে গিয়ে আমরা গাড়ি টাড়ি পাই নাকি। পুরো রাস্তা ঢেকে গিয়েছে বরফে, দেখি কোথায় গাড়ি পাওয়া যায়। একটা দুটো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, মানে ওপরে তো স্নোফল হচ্ছিল, মানে নিচেও স্নোফল। তো আমাদের হোটেল ফিরতে হবে, আমরা একটু গাড়ি এখানে খোঁজার চেষ্টা করছি, কারণ রাত হয়ে গেছে। দিনের বেলা যেরকম লেভেলে গাড়ি থাকে, রাতের বেলা গাড়ি পাওয়া যায় না। হেঁটেও ফেরে যাবে, হেঁটে ফিরতে ভালো লাগবে। আর সঙ্গে পল আছে, পলের একটু কষ্ট হচ্ছে, তার জন্য আমাদের গাড়ি নিতে হবে এখানে। এখান থেকে আমরা গাড়ি নিলাম, আসার সময় তো গাড়ি বলছিল 200 টাকা, এখন হোটেল পর্যন্ত গাড়ি বলছে 500 টাকা। এবার এখানে বার্গেনিং করেও খুব একটা যে লাভ হবে তা নয়, কারণ এখন টুরিস্ট প্রচুর রয়েছে যারা উপর থেকে নিচে আসছে, সবাইকে গ্রুপে নিয়ে চলে যাচ্ছে। আমরা 3জন পড়ে গেছি একা, বেশি না, এখান থেকে হোটেল মোটামুটি ওই 1.5 কিলোমিটারের কিছু বেশি রাস্তা হবে। আর গাড়ি বেটু হিটার চলছে, তো শরীরটা যেন জুড়ে যাচ্ছে। যখন আমরা এসেছিলাম তখন এই রাস্তা কত ক্লিয়ার ছিল, আর এখন দেখুন স্নোফল হয়ে যাওয়ার পর রাস্তার কি অবস্থা। যদি এরকমই রাতভর স্নোফল চলে, তাহলে ওই যে টানমার্গ থেকে গুলমার্গের 10 কিলোমিটার রাস্তা, ওটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে, মানে ওখানেও স্নো জমে যাবে। তখন আমাদের গাড়ি আসতে আবার প্রবলেম হবে, তখন আমাদের আবার চেন বাঁধা গাড়ি নিয়ে নিচে টানমার্গ যেতে হবে। গাড়ি কীভাবে স্কিড করছে স্যাট 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 করে। এখানে ড্রাইভারের মানে স্কিলের বিশাল দরকার, না হলে খুব মুশকিল গাড়ি চালানো। ব্রেজাটাকে রীতিমতো ঠেলছে এরা, নাহলে ব্রেজা উঠছে না। এই পড়ে গেল যা, গাড়িও স্কিড করছে, মানুষও স্কিড করছে, এত বরফ এখানে। এই ব্রেজা না উঠলে তো আমাদের গাড়ি যাবে না। আমাদের ড্রাইভার মুখে শুনছিলাম গুলমার্গে কখনো এই লেভেলে স্নোফল হয় যে কয়েক মিনিটে 1 থেকে 1.5 ফুট বরফ রাস্তায় জমে যায়। এই দিকে লেফট হচ্ছে আমাদের হোটেল যাওয়ার রাস্তা। সকালবেলায় যখন এসেছিলাম তখন রাস্তার অবস্থা আর এখন রাস্তার অবস্থা দেখুন। হেঁটে যাওয়া তো ইম্পসিবল, গাড়িও যাবে কিনা সন্দেহ আছে। গাড়ি পুরো পিছলিয়ে চলছে, মানে গাড়ি যেন ভাসছে। আর সেই লেভেলের স্নোফল, সেই লেভেলের লাগাতার স্নোফলে রাস্তা মুহুর্মুহু ঢেকে যাচ্ছে তুষারে। এই মতো অবস্থায় এক্সপিরিয়েন্স ড্রাইভার ছাড়া এই রাস্তায় চলাচল করা এক প্রকার অসম্ভব ব্যাপার। হোটেলের সামনে তো লাইট টাইট রয়েছে, সেই সঙ্গে হচ্ছে লাগাতার স্নোফল। এই দৃশ্য তো কালাপ্রায় দেখাতে পারবো না, কারণ হোটেলে ডুবে যাওয়ার পর আমার বেরোতে ইচ্ছা করবে না। শুধু বড়রাই নয়, দেখুন ছোট ছোট যে বাচ্চা, এই বাচ্চাটাও কিন্তু এখানে দেখুন কি সুন্দর বরফের মধ্যে খেলা করছে। মানে প্রত্যেকে, বাচ্চা থেকে বড়, সবাই এখানে বিন্দাস এনজয় করছে। সকালবেলায় কিন্তু এখানে এত বরফও ছিল না, এখন এই কন্টিনিউ স্নোফল হওয়ার জন্য এত বরফ, আর চারিদিক পুরো সাদা হয়ে গেছে। অপূর্ব অপূর্ব। স্বভাবতই এই পরিবেশে মন চাইছিল 1 কাপ গরম গরম কফি আর চিকেন পকোড়া, তবে হোটেলের রিসেপশনে মনের কথা পেশ করতেই হতাশ হলাম। এখানে সন্ধ্যা হয়ে হচ্ছে বিকাল 5টার সময়, তখন যদি আসতাম তাহলে স্ন্যাক্স আইটেম পাওয়া যেত, চিকেন পকোড়া। রুমে চলে এসেছি, রুমে আসার পর রুমে তো হিটার চলছে, আর সুস্মিতা এখানে ফোন ঘাটছে। একটু বাইরে দেখাই আপনাদেরকে। রুমে ফিরে আসার পর জানলার বাইরে চোখ রাখতেই সেই একই দৃশ্য নজরে এলো। মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিলাম যতক্ষণ না
ডিনার টেবিলের ডাক আসে। এখানে 8টা থেকে ডিনার শুরু, এখন বাজে হচ্ছে 8:49। ঠকঠক করে ঠান্ডায় কাঁপছি। সেই সঙ্গে রয়েছে ডাল, এইদিকে রয়েছে চিকেন, ওদিকে রয়েছে পনির, ডাটা দিয়ে আলু দিয়ে সবজি, ওদিকে রয়েছে রুটি। ব্যাস এই হচ্ছে আমাদের ডিনার। মুঝে থোড়া চাवल दीजिए, मैं पूरा दिन आज चावल नहीं खाया। কি খাচ্ছিস তুই? হ্যাঁ, চিকেন দিয়ে একটুখানি ভাত খেলাম, ভাতটাই বেশ ভালো লাগছে, গরম গরম ঝরঝরে। রুটি 1 পিস খেলাম, চিকেনও 1 পিস খেলাম। আর আমরা যে জায়গাটা এই মুহূর্তে চারিদিকে এত ঠান্ডা, এত বরফ, তার মধ্যে যে খাবার সার্ভিস পাচ্ছি, এটা অনেক বড় ব্যাপার। কাগজ খাচ্ছিস না চিকেন খাচ্ছিস, সেটা ঠিক করে নে আগে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু বাইরে এলাম। এখনও কন্টিনিউ স্নোফল হচ্ছে, তবে সন্ধ্যাবেলার মতো অত বেশি হচ্ছে না, তবে হালকা স্নোফল হচ্ছে। টক করে কাঁপছি। কালকে সকালবেলায় হাওড়া আমাদের এখান থেকে ট্রান্সফার হতে হবে হচ্ছে পেহেলগ্রামের পথে। এবার যদি প্রচুর স্নোফল হয় তাহলে কালকে সকালে এখান থেকে বেরোনোর চাপ হয়ে যাবে। যাই হোক, কালকে সকালে যা হবে দেখা যাবে। আপাতত আপনাদেরকে শুভরাত্রি, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।